তৃণমূলের বিদ্রোহীরা এতদিন নীরব ছিলেন কেন? প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ আর ক্যামেরায় জিশান আলী শেখ। তৃণমূলের বিদ্রোহীরা এতদিন নীরব ছিলেন কেন? দল ক্ষমতা থেকে চলে যাওয়ার পরই তৃণমূলের নেতা, তৃণমূলের এমপি, বিধায়ক, প্রাক্তন জনপ্রতিনিধি কিংবা মুখপাত্রদের একাংশের মধ্যে চরম বিদ্রোহের আঁচ দেখা যাচ্ছে। নিত্যদিন তাদের তীব্র নীতি নৈতিকতার প্রদর্শন প্রকাশিত হচ্ছে। তৃণমূল ক্ষমতায় থাকাকালীন যা কখনো দেখা যায়নি, কখনো যা তাদের মুখ থেকে বেরোয়নি, ফল প্রকাশের পর থেকে এই অংশটা লাগাতার তৃণমূল দল এবং সরকারের দুর্নীতি, তৃণমূলের কেলেঙ্কারি, তৃণমূলের দাদাগিরি, তৃণমূলের ভ্রান্ত সিদ্ধান্ত, অগণতান্ত্রিক দল পরিচালনা ইত্যাদির বিরুদ্ধে মুখ খুলছেন। সোশ্যাল মিডিয়া, ইউটিউব, পোর্টাল, অডিও ভিজুয়াল অথবা প্রিন্ট মিডিয়ায় এরা প্রতিদিন ক্ষোভ এবং নৈতিকতার বিস্ফোরণ ঘটাচ্ছেন। তৃণমূল যে কতটা খারাপ ছিল সেটার তালিকা প্রকাশ করে তারা সকলেই বোঝাতে চাইছেন যে কেন এই পরাজয় ঘটল। একই সঙ্গে তৃণমূলের কোনো কালো দাগ যেন তাদের নিজেদের শরীরে না লাগে, নিজেদের গায়ে না লাগে, সেই প্রয়াসেও, সেই চেষ্টাতেও মরিয়া হয়ে উঠেছেন তারা। সকলের বক্তব্যের সারমর্ম হচ্ছে একটাই, আমি ভালো, তৃণমূল দলটা খারাপ। হয়তো তাদের উল্লেখ করা প্রতিটা অভিযোগ সত্য, এটা ঠিক, অথবা সিংহভাগ সত্য তাদের অভিযোগ, এটাও হয়তো ঠিক, কিন্তু আমজনতা, ভোটার, সাধারণ সমর্থক, বঙ্গবাসীর মধ্যে প্রশ্ন উঠছে যে আপনারা এতদিন কেন এই সব কথা বলেননি? দল ক্ষমতায় ছিল বলেই তো বলেননি। ৩রা মে পর্যন্ত তো বলেননি কেউই। কারণ ৪ঠা মে যদি দেখা যেত যে তৃণমূল আবার ক্ষমতাসীন হয়ে গিয়েছে, তখন এদের অনেকেই বা বেশিরভাগই এদের মধ্যে বলতে পারেন আবার দলের সাফল্যের কৃতিত্ব নিতে তৎপর হয়ে উঠতেন। এই নীতিহীনতা, এই সুবিধাবাদী মনোভাব এবং স্রেফ ঝোপ বুঝে কোপ মারার মানসিকতাকে কিন্তু সাধারণ মানুষ কখনোই শ্রদ্ধা করে না। হয়তো আমজনতা অবশ্যই আমোদ পাচ্ছে, কথা ঠিক, হয়তো বা তৃণমূলের বিরোধীরাও অনেক খুশি হচ্ছে, এমনকি হয়তো তৃণমূলের এই দুর্দশায় তৃণমূল নিজেই হয়তো দায়ী, এসবই সত্যি কথা। কিন্তু আসল প্রশ্ন হলো এখন কেন এইসব বলা হচ্ছে, আগে কেন বলা হয়নি? এই বিলম্বিত বোধোদয়ের কারণ কি? এখন আর তৃণমূল থেকে কিছু পাওয়ার নেই এবং ভবিষ্যৎ অনিশ্চিত তথা অন্ধকার, সেই কারণেই তো নাকি? সুতরাং এই অংশটার একাংশ হয়তো বিজেপিতে যোগ দেবে, অথবা বিজেপি হয়তো অনেককেই গ্রহণ করবে না, কিন্তু এদের এই অবস্থানে প্রকট হয়ে পড়েছে যে এরা হলো সুখের পায়রা এবং পরজীবী রাজনৈতিক ব্যক্তিত্ব। নিজেদের একক ক্ষমতা নেই, কোনো রকমের একক ক্ষমতা নেই। যখন যে দল ক্ষমতায় আসে সেই ক্ষমতার ভাগ পাওয়ার জন্যই এরা রাজনীতি করেন। সে ওই রিজু দত্ত বলুন, কাকলি ঘোষ দস্তিদার বলুন, শান্তনু সেন বলুন, অরূপ চক্রবর্তী, সুশান্ত কুমার ঘোষ, বিশ্বজিৎ দেব, সুখেন্দু শেখর রায়, ডায়মন্ড হারবারের অমিত শাহ, ফলতার জাহাঙ্গীর খান, সকলেই। মনে রাখতে হবে, শুভেন্দু অধিকারী কিন্তু তৃণমূল কংগ্রেস ক্ষমতার তুঙ্গে থাকার সময়েই দল বদল করেছিলেন। তৃণমূল দলটা ক্ষমতাচ্যুত হওয়ার অপেক্ষা করেননি কিন্তু শুভেন্দু অধিকারী। তৃণমূলের এই বিদ্রোহী অংশটার সব অভিযোগ সত্য হিসাবে মেনে নিলেও প্রশ্ন করতে হয় যে তারা এই সব আগে কেন বললেন না? দল যখন ক্ষমতাসীন ছিল তখন তো তাবৎ সুযোগ সুবিধা ভোগ করেছেন এরা। বঙ্গবাসী অত্যন্ত সশ্রদ্ধভাবে গ্রহণ করত তাদের মতবাদ। যদি দেখা যেত যে তৃণমূল ক্ষমতার শীর্ষে থাকাকালীনই এই আজকের বিদ্রোহী নেতানেত্রী পদত্যাগ করেছেন, দলত্যাগ করেছেন, তাহলে প্রমাণিত হতো যে তারা ক্ষমতার ভিখারি নন। কিন্তু ক্ষমতার স্বাদ অবাধে ভোগ করার পর যখনই দেখা গেল তৃণমূল দল খাদে পড়েছে, ঠিক তখনই মূল্যবোধ, নৈতিকতার উদ্ভব হলো অন্তরে, উদ্ভব হলো মনে, হৃদয়ে, এবং বিদ্রোহ করতে মন চাইল। এটাকে নিছক সুবিধাবাদী রাজনীতি আখ্যা দেওয়া ছাড়া অন্য কিছু বলা যায় না। ততোধিক রাজনৈতিক ক্ষতি হলো কি জানেন? ততোধিক রাজনৈতিক ক্ষতি হলো আসলে বঙ্গবাসীর কাছে ক্রমেই রাজনীতি একটা সুবিধাবাদী পেশা হিসাবে গণ্য হবে। তৃণমূল দলটার কি হবে ভবিষ্যতে সেটা তাদের ভাবনা,
কিন্তু সামগ্রিকভাবে যতই রাজনীতিতে দ্বিচারিতা, সুবিধাবাদ, আর্থিক লেনদেন, যখন তখন দলবদল ইত্যাদি চলবে, তখনই মানুষ রাজনীতিকে হেয় চোখে দেখবে। মনে করা হবে যে রাজনীতি মানেই হচ্ছে একটা নীতিহীন ব্যাপার। এমনিতেই রাজনৈতিক আবহে ক্রমেই সুশিক্ষা, সুবক্তব্য, সুযুক্তি, সুশাসন অন্তর্হিত হয়ে যাচ্ছে। যে ধরনের রাজনৈতিক তর্ক বিতর্ক, ভাষা, আক্রমণ, প্রতি আক্রমণের চালচলন এখন দেখা যায়, সেটা রাজনীতিকে কালিমালিপ্ত করছে। বাংলায় সব থেকে বড় যে সংকট তৈরি হয়েছে সেটা হলো একক আত্মশক্তিতে বলিয়ান রাজনীতিবিদদের আবির্ভাব ঘটছে না। শেষবার একটা জাতীয় স্তরের দল ছেড়ে নিজের রাজনৈতিক দল গঠন করে ক্ষমতায় আরোহণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা জানেন। কিন্তু তারপর থেকে বিগত 18 বছর ধরে লক্ষ্য করা যাচ্ছে যে বাংলায় শুধুই দল বদলের উৎসব চলছে। এই দল থেকে ওই দলে যাওয়া, অর্থাৎ এক দল থেকে অন্য দলে যাওয়া, এইটাই শুধু চলছে। বিগত 18 বছরে হুমায়ুন কবির ছাড়া বঙ্গের কাউকে কিন্তু দেখা গেল না যে নিজের একটা দল গঠন করেছেন এবং সফল হয়েছেন। একটা দল থেকে অন্য দলে গিয়ে সেই দলের প্রভাব, প্রতিপত্তি, পরিকাঠামোর সাহায্য নিয়ে সফলতা পাওয়া একক শক্তির প্রকাশ নয়, কিন্তু একটা জনপ্রিয় দল থেকে অন্য একটা জনপ্রিয় দলে যায় সকলে। দেখা যাচ্ছে যেটা নিজের দল শূন্য থেকে তৈরি করে বিকল্প রাজনীতি নির্মাণের শক্তি এখন আর দেখা যায় না বাংলায়, একেবারেই দেখা যাচ্ছে না বলা যায়। স্বাধীনতার পর প্রথম ভারত সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মাত্র 3 বছরের মধ্যেই ক্ষমতার তুঙ্গে থাকা কেন্দ্রীয় সরকারের মন্ত্রীপদ থেকে পদত্যাগ করেছিলেন। ইতিহাস ঘেঁটে দেখুন। কারণ জওহরলাল নেহেরু এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের মধ্যে যে উদ্বাস্তু সংক্রান্ত চুক্তি হয়েছিল, সেটা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সমর্থন করতে পারেননি। তাই 1950 সালের এপ্রিল মাসে তিনি পদত্যাগ করেছিলেন। তিনি যে কংগ্রেসের নীতি আদর্শের সমর্থক ছিলেন এরকমটা নয়, বরং যে দলের তিনি সদস্য সেই হিন্দু মহাসভার সঙ্গে কংগ্রেস তথা নেহেরু এবং গান্ধীর নীতির আকাশ পাতাল তফাৎ ছিল। আপনারা হয়তো বলবেন যে তাহলে নেহেরুর মন্ত্রিসভায় শ্যামাপ্রসাদ মুখার্জি ছিল কি করে? কিন্তু সেই সময়টা আসলে ছিল এক অন্যরকম উদার রাজনীতির পরিবেশ। তাই জওহরলাল নেহেরু প্রথম মন্ত্রিসভা গঠনের সময় একবারও দেখেননি যে কোন ব্যক্তি কোন দলের, কারা কংগ্রেসের চরম বিরোধী ইত্যাদি। তিনি সব দল থেকেই যোগ্য ব্যক্তিদের মনোনীত করে মন্ত্রিসভা গঠন করেছিলেন। ওই নেতারাও সানন্দে যোগ দিয়েছিলেন জওহরলাল নেহেরুর মন্ত্রিসভায়, কারণ তাদের প্রত্যেকের সামনে তখন একটাই লক্ষ্য ছিল যে স্বাধীন ভারত নির্মাণ করতে হবে। কিন্তু যেহেতু মতান্তর ঘটেছে, তৎক্ষণাৎ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পদত্যাগ করতেও কিন্তু দ্বিধা করেননি এবং তিনি নিজেই একটা রাজনৈতিক দল গঠন করেছিলেন সেই সময়, যার নাম ছিল ভারতীয় জনসংঘ। সেই দল 1951-52 সালের নির্বাচনে দারুণভাবে সফল হয়েছিল। রাম মনোহর লোহিয়া অথবা চক্রবর্তী রাজাগোপালাচারী, জওহরলাল নেহেরু তুমুল জনপ্রিয়তার কংগ্রেস দলকে চ্যালেঞ্জ করে কেউ তৈরি করেছিলেন প্রজা সোশ্যালিস্ট পার্টি, কেউ আবার স্বতন্ত্র পার্টি তৈরি করেছিলেন। সত্যিই সেই সব দল কংগ্রেসকে চ্যালেঞ্জ করেছিল এবং সফলতাও পেয়েছিল। ভারতীয় লোকদল কিংবা ভারতীয় জনতা পার্টিও তৈরি হয়েছিল ঠিক এই প্রবণতার ইতিহাস ক্রম হিসাবেই। এরপর মুলায়ম সিং যাদব, লালু প্রসাদ যাদব, জর্জ ফার্নান্ডেজ, নীতিশ কুমাররা পূর্বতন জনতা দলের ছাতা থেকে বেরিয়ে এসে নানাবিধ দল তৈরি করেছিলেন। এগুলো আপনারা এখনো অনেকেই জানেন, পুরনো যারা আছেন, নতুন প্রজন্মেরও যারা রাজনীতি নিয়ে একটু পড়াশোনা করেন অবশ্যই তারা জানেন। মমতা বন্দ্যোপাধ্যায়, শারদ পাওয়ার, জগমোহন রেড্ডিরা কংগ্রেস ছেড়ে কিন্তু বিজেপিতে যোগ দেননি। তারা প্রত্যেকেই একক দল গঠন করেছিলেন, যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস, শারদ পাওয়ারের এনসিপি, এবং সফল হয়েছেন। এই প্রবণতা ভারতের বিভিন্ন প্রান্তে পরবর্তীকালেও বজায় ছিল, কিন্তু বাংলা একমাত্র এর ব্যতিক্রম। এখনো পর্যন্ত অজয় মুখোপাধ্যায়ের বাংলা কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস ছাড়া আর কোনো দলই এককভাবে পৃথক অস্তিত্বে আত্মপ্রকাশ করে নির্বাচনী সাফল্য পেল না বাংলায়। প্রণব মুখোপাধ্যায়, প্রিয়রঞ্জন দাসমুন্সিরা কংগ্রেস পরিত্যাগ করে পৃথক একটা দল করেছিলেন বটেও, কিন্তু সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছিলেন। পরে আবার তারাই কংগ্রেসেই প্রত্যাবর্তন করেছেন, যেটা অনেকেই আপনারা জানেন।
প্রশান্ত কিশোর, অরবিন্দ কেজরিওয়ালরা সাহস দেখাতে পেরেছেন। বঙ্গ রাজনীতিতে সেই সাহস দেখা কিন্তু গেল না। যদিও নওশাদ সিদ্দিকী অথবা হুমায়ুন কবিররা নিজের দলে নিজেরাই শুধু জয়ী হচ্ছেন, তাদের এই জয়কে, তাদের এই ব্যক্তিগতভাবে এই জয়কে খানিকটা সফল বলাও যায়, সেটা আমরা বলছিও। দলের অন্য প্রার্থীদের তারা জেতাতে পারছেন না, তবু তারা নিজেদের যে একটা আলাদা দল অন্তত করেছেন, এর জন্য তাদের বুকের পাটা আছে, কিন্তু কথা বলতেই হবে। কিন্তু তৃণমূলের যে নেতা নেত্রীরা তৃণমূল দলের বিরুদ্ধে বিদ্রোহ করছেন, তাদের কি নতুন দল গঠন করার শক্তি, তাদের কি নতুন দল গঠন করার কোন রকমের সাহস আছে, বুকের পাটা আছে? হুমায়ুন কবির বা নওশাদ সিদ্দিকীর মতো নেই। তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীরা আজ নয় কাল কি করবেন? বিজেপিতে যোগ দেবেন। সেটা রাজনীতির অঙ্গই হয়ে গিয়েছে এখন। কিন্তু ক্ষমতার শীর্ষে থাকা তৃণমূলে বিদ্রোহ করা নেতা নেত্রী এবং ক্ষমতা থেকে চলে যাওয়ার পর বিরুদ্ধচারণ করা নেতা নেত্রীর মধ্যে তো আকাশ পাতাল তফাৎ। আবার বলছি, বাপের বেটার মতো শুভেন্দু অধিকারী কিন্তু তৃণমূল দলটা ক্ষমতার একেবারে শীর্ষে থাকার সময়তেই দল বদল করেছিলেন। অনেকেই হয়তো সেই শুভেন্দু অধিকারীকে এই দিকটা তার দেখেন না, কারণ সত্যি তখন তৃণমূল ক্ষমতায় ছিল, তখনও কিন্তু শুভেন্দু অধিকারী দল বদল করেছিলেন। এবং ক্রমেই একক সাংগঠনিক শক্তির জোরে বলা যায় বঙ্গ বিজেপির সব থেকে জোরালো মুখ হিসাবে উঠে এসেছেন। স্বাভাবিকভাবেই পুরস্কার হিসাবে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, যদিও তাকেও যে কোনো সিদ্ধান্ত গ্রহণে কিন্তু দিল্লির মুখাপেক্ষী হয়েই থাকতে হচ্ছে এবং থাকতে হবে, সেটাই স্বাভাবিক। কারণ বিজেপি সর্বভারতীয় জাতীয় স্তরের একটা দল, তাদের রিমোট কন্ট্রোল তো দিল্লির হাতে। বিজেপির রিমোট কন্ট্রোল তো রাজ্যের হাতে নয়, তাদের রিমোট কন্ট্রোল দিল্লির হাতে। বঙ্গবাসী এখন গভীর আগ্রহ নিয়ে তাই দেখতে চাইছে, বঙ্গে ক্ষমতাসীন হওয়া বিপুল শক্তিশালী বিজেপি কি তৃণমূলের বিদ্রোহী দলত্যাগীদের অবাধে বিজেপি দলে গ্রহণ করে নেবে, নাকি অন্য কোনো কড়া সিদ্ধান্ত এবং নীতি গ্রহণ করা হবে ওই তৃণমূলের বিদ্রোহী নেতাদের জন্য। যদি দেখা যায় তৃণমূলের নেতাকর্মীরা দলে দলে বিজেপির দিকে চলে আসে, তাহলে সেটা ক্রমেই হয়ে উঠবে আদি বিজেপি এবং সিপিএম তৃণমূল মিশিয়ে আবার একটা নতুন বিজেপি। এর ফলে কোন দিকে মোড় নেবে রাজ্য বিজেপির ভবিষ্যৎ, তা কিন্তু আমরা বলতে পারছি না এই মুহূর্তে। আমাদের তাকিয়ে থাকতে হবে ভবিষ্যতের দিকে। একদম শেষে বলি, আমাদের আজকের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে এই রকম আরও ভিডিও দেখার জন্য ইউটিউবে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে রাখুন। আর ফেসবুকে ফলো করে আমাদের আরো নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।